হ্যালো এভরিওয়ান, আই ওয়েলকাম ইউ অল টু এসইআর স্মার্ট ইংলিশ উইথ রাহুল। শিক্ষার্থী বন্ধু, আজকে আমি বায়োগ্রাফি নিয়ে আলোচনা করব। ইংরেজি রাইটিং স্কিলগুলির মধ্যে অন্যতম একটি রাইটিং স্কিল হচ্ছে বায়োগ্রাফি। কিন্তু সবথেকে মজার বিষয় কি জানো? আমরা একটু মনোযোগ সহকারে যদি কয়েকটি বিষয় ভালো করে বুঝে নিই, তাহলে খুব সহজেই যে কারো বায়োগ্রাফি কনফিডেন্টলি লিখে আসতে পারবো। আর কনফিডেন্ট তো তখনই আসবে যখন আমাদের বিষয়টি জানা থাকবে, তাই না? তাই আজকের এই ক্লাসে আমি প্রথমে বায়োগ্রাফি লেখার জন্য আমাদের যে বিষয়গুলি বিশেষভাবে গুরুত্ব দিতে হবে, বিশেষভাবে জানতে হবে, সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। এবং তারপর আমি তোমাদের সামনে একটি খুব সহজ সরল ফরম্যাট তুলে ধরবো, যে ফরম্যাটটি মুখস্থ করলে তোমরা যে কারো বায়োগ্রাফি খুব সহজেই অনায়াসে লিখে আসতে পারবে। তাহলে চলো আমরা মূল আলোচনাটি শুরু করি, কিন্তু তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ। তোমরা যদি আমার এই ক্লাস প্রথম দেখে থাকো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নিও। আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। রাইট, তাহলে চলো শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। শিক্ষার্থী বন্ধু, মূল আলোচনায় যাওয়ার আগে চলো বোঝার চেষ্টা করি যে বায়োগ্রাফি কি। বায়োগ্রাফি অর্থাৎ জীবন কাহিনী বা কারো জীবনচরিত, অর্থাৎ বিশেষ কোনো ব্যক্তির জীবনী সংক্ষিপ্ত আকারে একটি অনুচ্ছেদের মাধ্যমে লেখাই হচ্ছে বায়োগ্রাফি। আচ্ছা, এই বায়োগ্রাফি আলোচনা করতে গিয়ে আমরা আরেকটি শব্দ পাবো, অটোবায়োগ্রাফি। রাইট, অটোবায়োগ্রাফি একে বাংলাতে আত্মজীবনী বলা হয়। অর্থাৎ কোনো ব্যক্তি তার জীবন কাহিনী যদি নিজেই লিপিবদ্ধ করে যান, নিজেই লিখে যান, তখন সেটাকে অটোবায়োগ্রাফি বলা হয়। কিন্তু আমাদের পরীক্ষাতে সচরাচর বায়োগ্রাফি লিখতে আসে। আচ্ছা, বায়োগ্রাফি থেকে আমাদের কি ধরনের প্রশ্ন আসে? এই যে লক্ষ্য করে স্ক্রিনে কি লেখা আছে, রাইট এ বায়োগ্রাফি অফ, যে ব্যক্তির নাম লেখা থাকবে, উইদিন 100 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। আর নিচে লক্ষ্য করো, নিচে পয়েন্টস দেওয়া আছে। আচ্ছা, এই প্রশ্নটি আবার অন্যভাবেও আসতে পারে। অনেক সময় চলে আসে, রাইট এ প্যারাগ্রাফ অন দ্য ফলোয়িং পয়েন্টস, আর নিচে পয়েন্ট দেওয়া থাকবে। তো প্যারাগ্রাফ থাকুক আর বায়োগ্রাফি থাকুক, আমরা যদি পয়েন্টগুলিতে লক্ষ্য করি যে এখানে কোনো ব্যক্তির জীবন কাহিনী বর্ণনা করা হয়েছে, তাহলে আমাদের বুঝে নিতে হবে যে আমাদেরকে বায়োগ্রাফি লিখতে বলা হয়েছে। রাইট। আচ্ছা, এই পয়েন্টগুলিকে যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো যে এগুলি কোনো ব্যক্তির এক একটি জীবনের ঘটনা, কোনোটাই কিন্তু পূর্ণ বাক্যে লেখা নেই। আমাদের এগুলিকে পূর্ণ বাক্যে একটি অনুচ্ছেদের আকারে বা একটি প্যারাগ্রাফের আকারে লিখতে হবে। রাইট। আচ্ছা, এবার এই পয়েন্টগুলিকে ভালোভাবে পড়ে বুঝে নিয়ে আমরা বায়োগ্রাফি লিখতে শুরু করব। তাহলে বায়োগ্রাফি লেখার প্রথম কাজ কি হবে? আমাদের একেবারে পৃষ্ঠার উপরে মাঝ বরাবর একটা টাইটেল বা একটা শিরোনাম দিতে হবে। বায়োগ্রাফির টাইটেল লেখা কিন্তু খুব সহজ, কারণ যে ব্যক্তির বায়োগ্রাফি লিখতে দিবে সেই ব্যক্তির নামটাকেই আমরা টাইটেল বা শিরোনাম হিসাবে ব্যবহার করব। আর তোমরা নিশ্চয়ই জানো টাইটেল কিভাবে লিখতে হয়, কারণ ইতিমধ্যে আমি তোমাদের রাইটিং স্কিলের অনেকগুলি বিষয়ের ভিডিও পোস্ট করেছি। যেমন প্রসেসিং কিভাবে লিখতে হয়, স্টোরি কিভাবে লিখতে হয়, তারপরে রিপোর্ট রাইটিং কিভাবে লিখতে হয়, এটসেট্রা এটসেট্রা। তুমি যদি সেই ক্লাসগুলি না দেখে থাকো, তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো। অথবা আমার এই যে চ্যানেল স্মার্ট ইংলিশ উইথ রাহুল, এই চ্যানেলের প্লে লিস্টে রাইটিং ইংলিশ বলে একটা প্লে লিস্ট আছে। সেই প্লে লিস্টে গিয়েও তোমরা তোমাদের প্রয়োজনীয় ভিডিওগুলি দেখে নিতে পারো। হ্যাঁ, তো কি বলছিলাম, টাইটেল। আমাদের মনে রাখতে হবে টাইটেল আমরা দুভাবে লিখতে পারি, ক্যাপিটাল লেটার ব্যবহার করে বা ব্লক লেটার ব্যবহার করে। আচ্ছা, ক্যাপিটাল লেটার মানে প্রতিটি শব্দের প্রথম বর্ণটি ক্যাপিটাল বা বড় অক্ষরে থাকবে, আর ব্লক লেটার মানে হচ্ছে টাইটেলের প্রতিটি বর্ণ ক্যাপিটাল লেটারে থাকবে। এই যে তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। রাইট। তাহলে আমাদের প্রথম কাজ কি হলো? টাইটেল। টাইটেল আমরা কার লিখবো? যে ব্যক্তির বায়োগ্রাফি বা জীবনী লিখছি তার নাম। রাইট। আচ্ছা, এবার আমরা তার একটু নিচে বাম দিক থেকে মূল বিষয়টি লিখতে শুরু করব। কিন্তু আমাদের মনে রাখতে হবে, আমরা সরাসরি বায়োগ্রাফি লিখতে শুরু করব না। আমরা প্রথম দুই একটি বাক্য ভূমিকা হিসাবে, ইন্ট্রোডাকশন হিসাবে ব্যবহার করব। আচ্ছা, আমরা ইন্ট্রোডাকশন বা ভূমিকা হিসেবে কি কি বাক্য ব্যবহার করতে পারি? আমি স্ক্রিন থেকে সরে যাচ্ছি, তোমরা লক্ষ্য করো স্ক্রিনে। এখানে আমি কয়েকটি বাক্য তোমাদের সামনে তুলে ধরছি, যে বাক্যগুলিকে তোমরা ভূমিকা হিসাবে, ইন্ট্রোডাকশন হিসাবে বায়োগ্রাফিতে ব্যবহার করতে পারো। তোমরা যে কোনো দুই একটি বাক্য মুখস্থ করে নিবে আর সেগুলোকে ইন্ট্রোডাকশন হিসেবে ব্যবহার করবে। রাইট, লক্ষ্য করো স্ক্রিনে। আমরা যে কোনো বায়োগ্রাফির ভূমিকা হিসাবে লিখতে পারি, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, বাট সাম পিপল রিমেইন অ্যালাইভ ইন দ্য হার্টস অফ মেন ফর এজেস। কিন্তু কিছু কিছু মানুষ মানুষের হৃদয়ে বা জনগণের হৃদয়ে জীবিত থেকে যান। দিয়ে যার বায়োগ্রাফি লিখছি তার নাম লিখবো আমরা, দ্য ইজ ওয়ান অফ দেম, তিনি তাদেরই একজন ছিলেন। রাইট, এটা লিখতে পারি। অথবা আমরা আবার লিখতে পারি, ম্যান মে কাম ম্যান মে গো, মানুষ আসে মানুষ যায়, অর্থাৎ মানুষেরা জন্মগ্রহণ করে, মানুষ মৃত্যুবরণ করে। পাবলিক মেমোরি ইজ টু শর্ট টু রিমেম্বার দেম। মানুষের যে স্মৃতি শক্তি এটা এতটাই দুর্বল যে এই সব কিছু মনে রাখতে পারে না। বাট আবার যার বায়োগ্রাফি লিখছি তার নামটা লিখে দিব, দ্য ইজ এ গ্লিটারিং ওয়ান, কিন্তু তিনি ছিলেন একজন উজ্জ্বল নক্ষত্র। রাইট, এটাও আমরা লিখতে পারি। আবার আমরা লিখতে পারি, ফ্রম এনসিয়েন্ট টাইম, প্রাচীন কাল থেকে, ইন্ডিয়া ইজ রিচ ইন আর্ট অ্যান্ড কালচার, ভারত শিল্প এবং সংস্কৃতিতে সমৃদ্ধ। মাদার ইন্ডিয়া হ্যাজ প্রডিউসড সো মেনি লেজেন্ডারি ক্যারেক্টার্স, যে আমাদের যে এই যে মাতৃভূমি ভারত ইন্ডিয়া, এটিও মহান ব্যক্তির জন্ম দিয়েছেন। দ্যাট ইট ইজ এ সাবজেক্ট অফ ওয়ান্ডার ফর আদার্স, যে অন্যদের কাছে এটি একটি অবাক করা বিষয়। দিয়ে যার বায়োগ্রাফি লিখছি তার নাম লেখে, ইজ ওয়ান অফ সাচ গ্রেট ফিগার্স, তিনি এরকম মহান ব্যক্তিত্বদের মধ্যে একজন ছিলেন। তোমরা এটাকেও কমন বাক্য বা ভূমিকা হিসাবে ব্যবহার করতে পারো। আবার আমরা বলতে পারি, আওয়ার কান্ট্রি ইন্ডিয়া ইজ দ্য মাইন অফ ডিস্টিংগুইশড পার্সোনালিটিস,
আমাদের যে দেশ ভারত, এটি বিশিষ্ট ব্যক্তিদের একটা ভান্ডার, রাইট। দিয়ে এবার আমরা যার বায়োগ্রাফি লিখছি তার নাম লিখবো, লিখবো ইজ পারহ্যাপস দ্য ব্রাইটেস্ট অ্যামং দেম, যে ইনি সম্ভবত তাদের মধ্যে একজন উজ্জ্বলতম ব্যক্তি। আচ্ছা, আমরা আবার ভূমিকা হিসাবে এটাও বলতে পারি দ্য হিস্ট্রি অফ বেঙ্গলি লিটারেচার, ইংলিশ লিটারেচার, ইংলিশ পোয়েট্রি, ইন্ডিয়ান সায়েন্স, প্যাট্রিয়টিজম, এই যে বিষয়গুলো তুমি দেখছো স্ল্যাশ দিয়ে দেওয়া আছে। আমরা যার বায়োগ্রাফি লিখছি তার সঙ্গে যেটা মানানসই হবে, ধরো রবীন্দ্রনাথ ঠাকুর, তাহলে আমরা কি লিখবো বেঙ্গলি বা বেঙ্গলি লিটারেচার। ধরো শেক্সপিয়ারের দিয়েছে তাহলে ইংলিশ লিটারেচার বা ইংলিশ পোয়েট্রি। ধরো এপিজে আব্দুল কালাম দিয়েছে তাহলে ইন্ডিয়ান সায়েন্স লিখতে পারি। যদি নেতাজি সম্পর্কে দিয়ে দেয় তাহলে আমরা প্যাট্রিয়টিজম সম্পর্কে লিখতে পারি। তো আমরা যার বায়োগ্রাফি লিখছি তার সঙ্গে যেটা মানানসই হবে তোমরা যে কোনো একটা বেছে নিবে, দিয়ে আমরা লিখবো উইল রিমেন ইনকনক্লুসিভ, সেটা অসম্পূর্ণ রয়ে যাবে ইফ উই ফেল টু ইভ্যালুয়েট দ্য লাইফ অ্যান্ড অ্যাচিভমেন্টস অফ, দিয়ে যার বায়োগ্রাফি লিখছি তার নাম লিখে দেবো। সাপোজ আমি তোমাদেরকে একটু আরো ভালোভাবে বুঝাই, ধরো এপিজে আব্দুল কালাম সম্পর্কে লিখতে দিয়েছে, তাহলে আমরা কি লিখতে পারি হিস্টোরি অফ ইন্ডিয়ান সায়েন্স উইল রিমেন ইনকনক্লুসিভ ইফ উই ফেল টু ইভ্যালুয়েট দ্য লাইফ অ্যান্ড অ্যাচিভমেন্টস অফ এপিজে আব্দুল কালাম, এইভাবে লিখতে পারি। ধরো নেতাজি সম্পর্কে দিয়ে দিল, তাহলে আমরা কি লিখতে পারি দ্য হিস্টোরি অফ প্যাট্রিয়টিজম, দ্য হিস্টোরি অফ প্যাট্রিয়টিজম উইল রিমেন ইনকনক্লুসিভ ইফ উই ফেল, বাকি যা আছে তাই। আই হোপ যে তোমরা বুঝে গেছো। তাহলে এই যে বাক্যগুলি তোমরা দেখলে, এই বাক্যগুলির যে কোনো দুই একটি বাক্য তোমরা মুখস্থ করে নিও। তোমাদেরকে যদি কারো বায়োগ্রাফি লিখতে বলা হয় তখন ইন্ট্রোডাকশন হিসাবে, ভূমিকা হিসাবে তোমরা এই বাক্যগুলিকে ব্যবহার করতে পারো। তোমাদের যেটা ভালো লাগবে সেটা মুখস্থ করে নিও। আচ্ছা, ভূমিকা লেখা হয়ে গেলে এবার আমরা যার বায়োগ্রাফি লিখছি তার মূল বিষয়টি লিখতে শুরু করব। কিন্তু মূল বিষয়ে যাওয়ার আগে আমাদের কয়েকটি বিষয় খুব ভালোভাবে মনে রাখতে হবে। কি, বায়োগ্রাফিতে সাধারণত পাস্ট টেন্স ব্যবহার করতে হয়, অর্থাৎ বায়োগ্রাফির যে বাক্যগুলি আমরা লিখবো সেই বাক্যগুলিকে আমরা পাস্ট টেন্সে লিখবো। তবে যার বায়োগ্রাফি লিখছি তিনি যদি জীবিত থাকেন তাহলে ওই ক্ষেত্রে আমরা প্রয়োজনে প্রেজেন্ট টেন্সও ব্যবহার করতে পারি, রাইট। আচ্ছা, আর একটা জিনিস আমাদের বিশেষভাবে নজর রাখতে হবে যে বায়োগ্রাফিতে আমরা বারবার নাম ব্যবহার করব না, নামের পরিবর্তে আমরা প্রোনাউন ব্যবহার করব। কিন্তু আমরা যদি হি বা সি এই প্রোনাউনগুলিকে বারবার ব্যবহার করি খুব একটা শ্রুতিমধুর মনে হয় না, তাহলে ওই ক্ষেত্রে আমরা বারবার হি বা সি না বলে আমরা বিকল্প হিসাবে কয়েকটি বাক্য লিখতে পারি। যেমন আবার লক্ষ্য করো স্ক্রিনে, আমরা যার বায়োগ্রাফি লিখছি তিনি যদি কোনো ধর্মীয় ব্যক্তি হন তাহলে ধর্মীয় ব্যক্তির ক্ষেত্রে আমরা লিখতে পারি দ্য গ্রেট প্রিচার। যদি গায়ক গায়িকা হন তাহলে আমরা লিখতে পারি দ্য ফেমাস সিঙ্গার। যদি পণ্ডিত বা ঐতিহাসিক কোনো ব্যক্তিত্ব হন তাহলে আমরা লিখতে পারি দ্য নোটেড স্কলার। যদি মানবতাবাদী হন তাহলে দ্য গ্রেট হিউম্যানিটেরিয়ান। যদি কবি শিল্পী হন তাহলে আমরা লিখতে পারি দ্য এমিনেন্ট আর্টিস্ট, দ্য এমিনেন্ট পয়েট, এটসেট্রা এটসেট্রা। যদি চলচ্চিত্র নির্মাতা হন তাহলে ওই ক্ষেত্রে আমরা লিখতে পারি দ্য রিনাউন্ড ফিল্ম মেকার। তাহলে এই যে তোমরা শব্দগুলি দেখতে পাচ্ছ, আমরা যার বায়োগ্রাফি লিখবো তার সঙ্গে যেটা মানানসই হবে আমরা বারবার হি সি না ব্যবহার করে মাঝে মধ্যে আমরা এই শব্দগুলিও তার বিকল্প হিসাবে ব্যবহার করতে পারি। তাহলে বায়োগ্রাফিটাকে খুব জাঁকজমকপূর্ণ মনে হবে, খুব শ্রুতিমধুর মনে হবে, ভালো মনে হবে। আর যিনি পরীক্ষক তাকে যদি ভালো মনে হয় তাহলে তিনি যে নাম্বার দিবেন সেটাতে তোমাকেও খুব ভালো লাগবে, রাইট। তাহলে এই দিকটা আমরা বিশেষভাবে গুরুত্ব দিব। তারপরে আমাদেরকে আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে, আমরা যখন বায়োগ্রাফি লিখবো তখন বাক্যগুলির পারস্পরিক সংযোগ স্থাপন করার জন্য, পারস্পরিক ধারাবাহিকতা বোঝার জন্য আমরা কয়েকটি লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করতে পারি, যেমন লেটার, দেন, হিয়ার আফটার, আফটার দ্যাট, অ্যাগেন, বিসাইডস দ্যাট, বিসাইডস, ইত্যাদি ইত্যাদি। এবার আমরা বায়োগ্রাফির পয়েন্ট দেখে দেখে সেই অনুসারে লিখতে শুরু করব। যদি পয়েন্টে জন্ম তারিখ, জন্মের স্থান এগুলি দেওয়া থাকে তাহলে ওই ক্ষেত্রে আমরা লিখতে পারি হি ওয়াজ বোর্ন অন দিয়ে তারিখ, কমা দিয়ে মাসের নাম, ইন দিয়ে সালের নাম, এইভাবে লিখবো। আর যদি জায়গার নামও দেওয়া থাকে তাহলে আমরা তার সঙ্গে লিখতে পারি অ্যাট দিয়ে ছোট জায়গা বা গ্রামের নাম, আর ইন দিয়ে বড় শহর বা কোনো বড় জায়গার নাম। তাহলে এইভাবে আমরা জন্ম তারিখ এবং জন্মস্থান লিখবো, রাইট। আচ্ছা, তারপরে তার যদি বাবা মায়ের পরিচয় দেওয়া থাকে তাহলে আমরা তার পিতামাতা বা বাবা মায়ের পরিচয় লেখার জন্য আমরা লিখতে পারি হিজ ফাদার্স নেম ওয়াজ দিয়ে বাবার নাম, অ্যান্ড হিজ মাদার্স নেম ওয়াজ দিয়ে তারপরে মায়ের নাম। ক্লিয়ার? তাহলে বাবা মায়ের নামও হয়ে গেল। আচ্ছা, যদি পরিবারের পরিচয় দেওয়া থাকে যে তিনি অমুক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তাহলে ওই ক্ষেত্রে আমরা আবার বলতে পারি যে হি ক্যাম অফ আ দিয়ে যেমন পরিবার বলা থাকবে। যদি সাধারণ পরিবার থাকে তাহলে হি ক্যাম অফ এ সিম্পল ফ্যামিলি। যদি ধনী পরিবার থাকে তাহলে হি ক্যাম অফ এ রিচ ফ্যামিলি, হি ক্যাম অফ এ পুয়ার ফ্যামিলি, হি ক্যাম অফ অ্যান এডুকেটেড ফ্যামিলি। যেটা দেওয়া থাকবে আমরা ওই বিষয় অনুসারে, ওই প্রসঙ্গ অনুসারে লিখে দিব, রাইট। আচ্ছা, এবারে তারপরে কি থাকবে তার শিক্ষা দীক্ষা। তাহলে শিক্ষার জন্য আমরা কি লিখতে পারি, যদি প্রাথমিক শিক্ষার কথা বলা থাকে তাহলে আমরা বলতে পারি হি হ্যাড হিজ আর্লি এডুকেশন অ্যাট দিয়ে তার বিদ্যালয়ের নাম। আর যদি প্রাথমিক শিক্ষার কথা না বলা থাকে, হায়ার স্টাডিজের কথা বলা থাকে, উচ্চ শিক্ষার কথা বলা থাকে তাহলে আমরা বলতে পারি হি ওয়াজ অ্যাডমিটেড টু দিয়ে স্কুল বা প্রতিষ্ঠানের নাম, অ্যান্ড পাসড দ্য দিয়ে পরীক্ষার নাম। সাপোজ ধরো হি ওয়াজ অ্যাডমিটেড টু সেন্ট জেভিয়ার্স কলেজ অ্যান্ড পাসড বিএ ফ্রম দেয়ার। আমরা এইভাবে তার শিক্ষা দীক্ষার কথা লিখে আসতে পারি। অথচ আমরা প্রয়োজন অনুসারে এখানে আরো কয়েকটি বাক্য যুক্ত করতে পারি। আমরা বলতে পারি হি ওয়াজ এ মেরিটোরিয়াস স্টুডেন্টস ফ্রম চাইল্ডহুড,
হি পাসড BA, MA এটসেট্রা ফ্রম অমুক ইউনিভার্সিটি। এইভাবে আমরা শিক্ষা দীক্ষার কথাগুলি লিখতে পারি। এবার তার প্রফেশনাল ক্যারিয়ার বা তার পেশাগত জীবনী সম্পর্কে যদি লিখতে বলা হয়, তাহলে আমরা লিখবো যে হিজ প্রফেশনাল ক্যারিয়ার ইজ ওয়ার্দি অফ স্পিকিং। তার যে পেশাগত জীবন সেটাও খুব উল্লেখযোগ্য। হি স্টার্টেড হিজ ক্যারিয়ার অ্যাজ, যেভাবে তিনি তার ক্যারিয়ার শুরু করেছিলেন সেই পদের নাম লিখবো, ইন দে প্রতিষ্ঠানের নাম লিখবো। এবার যেটা থাকবে সেটা লিখবে, যেটা থাকবে না সেটা লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে এইভাবে আমরা তার কর্মজীবন বা প্রফেশনাল ক্যারিয়ার সম্পর্কে প্রয়োজন অনুসারে বাক্যগুলি লিখবো। এবার একটা সিম্পল লজিক বুঝো, বায়োগ্রাফি কার লিখতে দিবে? যিনি বিশিষ্ট ব্যক্তি, অর্থাৎ যিনি সমাজে কোনো বিশেষ উল্লেখযোগ্য অবদান রেখে গেছেন, সে যে বিষয়ই হোক না কেন। খুব সম্ভাবনা থাকবে যে এই ব্যক্তিদেরকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে। তাহলে যদি পুরস্কারের বর্ণনা দেওয়া থাকে যে তিনি অমুক অমুক পুরস্কার পেয়েছেন, ওই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে হি ওয়াজ বিস্টোড এ নাম্বার অফ অ্যাওয়ার্ডস সাচ এজ, যে পুরস্কারের নাম। যদি এটা না লিখতে চাও তাহলে এভাবেও লিখতে পারো যে হি ওয়াজ অ্যাওয়ার্ডেড, যে পুরস্কারের নাম, যেমন হি ওয়াজ অ্যাওয়ার্ডেড ভারতরত্ন ইত্যাদি ইত্যাদি। এবার প্রফেশনাল ক্যারিয়ার বাদ দিও, পুরস্কার বাদ দিও, যদি আরো কোনো বিষয় লেখা থাকে তাহলে ওই বিষয়গুলিকে কেন্দ্র করে আমরা অন্তত পক্ষে এক একটি করে বাক্য লেখার চেষ্টা করব। দেখবে তোমাদের পয়েন্টসগুলি এমন ভাবে দেওয়া থাকে যে ওখানে শুধু সাবজেক্ট যুক্ত করে দিলেই বেশিরভাগ ক্ষেত্রে সেটি বাক্যে পরিণত হয়ে যাবে। শুধু লক্ষ্য রাখতে হবে যে সাবজেক্ট, তারপরে ভার্ব টু, আর তারপরে আদার্স, এই স্ট্রাকচারটা যেন ঠিক থাকে, রাইট? এবার সবশেষে আসবো মৃত্যু। যদি এমন ব্যক্তির বায়োগ্রাফি থাকে যিনি মারা গেছেন, যিনি জীবিত আছেন তার ক্ষেত্রে তো মৃত্যুর কোনো ঝামেলা নেই, রাইট? তিনি মরবেন তারপরে আমরা লিখবো। কিন্তু যার বায়োগ্রাফি লিখছি, যার জীবনে লিখছি, তিনি যদি মারা যান, মৃত্যুটাকে আমরা খুব সহজ সরলভাবে লিখে দিব না, সাদামাটা ভাবে লিখবো না, আমরা একটু স্টাইলের সঙ্গে লিখবো। মানে মারবো কিন্তু একটু ভদ্রভাবে মারবো, রাইট? তাহলে আমি আবার স্ক্রিন থেকে সরে যাচ্ছি। তোমরা লক্ষ্য করো স্ক্রিনে আমি কয়েকটি বাক্য তুলে ধরছি, তোমরা এই বাক্যগুলির মধ্যে যে কোনো এক দুটি বাক্য মুখস্থ করে নিও। আর যে কোনো ব্যক্তির মৃত্যুর ক্ষেত্রে আমরা এই বাক্যগুলিকে এইভাবে লিখে আসতে পারবো, রাইট? লক্ষ্য করো স্ক্রিনে আমরা মৃত্যুর ক্ষেত্রে লিখতে পারি such a great person passed away on দিয়ে তারিখ, ইন দিয়ে কমা দিয়ে মাসের নাম, ইন দিয়ে সালের নাম, উই পে আওয়ার হার্টি হোমেজ টু হিম, রাইট? আচ্ছা, আমরা আবার লিখতে পারি দিস গ্রেট সন অফ ইন্ডিয়া লেফট হিজ আর্থলি অ্যাবোর্ড অন 5th সেপ্টেম্বর, মানে এখানে তারিখ লিখতে হবে, ইন দিয়ে সালের নাম, এইভাবে লিখতে হবে। নাম্বার 3 আমরা আবার বলতে পারি হি লেফট আস ফর হিজ হেভেনলি অ্যাবোর্ড অন দিয়ে তারিখ, তারপরে কমা দিয়ে মাসের নাম, ইন দিয়ে সালের নাম, ইন্ডিয়া উইল নেভার ফরগেট দিস ট্রুলি সেক্রেড হার্ট, হয়ে গেল। আচ্ছা, আবার তোমরা এইভাবেও লিখতে পারো হি ব্রেথ হিজ লাস্ট অন দিয়ে তারিখ, তারপরে কমা দিয়ে মাসের নাম, ইন দিয়ে সালের নাম, হিজ ডেথ ক্রিয়েটেড এ গ্রেট ভ্যাকাম ইন দ্য ওয়ার্ল্ড অফ, যে তিনি যে বিষয়ের সঙ্গে জড়িত থাকবেন। যদি শিল্পী হন তাহলে ইন দ্য ওয়ার্ল্ড অফ আর্ট, যদি বিজ্ঞানী হন তাহলে ইন দ্য ওয়ার্ল্ড অফ সায়েন্স, যদি দেশপ্রেমিক হন তাহলে ইন দ্য ওয়ার্ল্ড অফ প্যাট্রিয়টিজম, যদি সাহিত্যিক হন তাহলে ইন দ্য ওয়ার্ল্ড অফ লিটারেচার, যদি সমাজকর্মী হন তাহলে ইন দ্য ওয়ার্ল্ড অফ সোশ্যাল ওয়ার্কস, যদি মানবতাবাদী হন তাহলে ইন দ্য ওয়ার্ল্ড অফ হিউম্যানিজম, যদি খেলোয়াড় হন তাহলে ইন দ্য ওয়ার্ল্ড অফ স্পোর্টস, ইত্যাদি ইত্যাদি। দিয়ে তারপর আমরা লিখবো এভরিবডি হ্যাংস দেয়ার হেডস ইন রিভারেন্ট রিমেম্বারিং হিজ গ্রেট কন্ট্রিবিউশন। আচ্ছা, আমরা আবার লিখতে পারি হি লেফট আস ফর হিজ হেভেনলি অ্যাবোর্ড অন দিয়ে তারিখ, তারপরে মাসের নাম, ইন দিয়ে সালের নাম, ক্রিয়েটিং এ ভয়েড ইন দ্য ফিল্ড অফ, আবার ওই আগের মতোই, শিল্পী হলে আর্ট, বিজ্ঞানী হলে সায়েন্স, দেশপ্রেমিক হলে প্যাট্রিয়টিজম, সাহিত্যিক হলে লিটারেচার, সমাজকর্মী হলে সোশ্যাল ওয়ার্কস, মানবতাবাদী হলে হিউম্যানিজম, আর খেলোয়াড় হলে স্পোর্টস, ইত্যাদি ইত্যাদি। তাহলে এই যে বাক্যগুলি তোমরা দেখলে, এই বাক্যগুলিকে আমরা মৃত্যুর ক্ষেত্রে মানে মৃত্যুর বর্ণনা দেওয়ার জন্য ব্যবহার করতে পারি। আচ্ছা, এবার সব শেষে মৃত্যু হয়ে গেল মানে কি, ওর চ্যাপ্টার ক্লোজ। এবার আমরা এর যে ফিনিশিং, আমরা বায়োগ্রাফি লিখতে শুরু করেছিলাম ইন্ট্রোডাকশন হিসাবে দুই একটি বাক্য ব্যবহার করে, আমরা এর সমাপ্তিতেও কনক্লুশন হিসাবে দুই একটি বাক্য ব্যবহার করতে পারি। তাহলে আমরা কনক্লুশন হিসাবে কি ব্যবহার করতে পারি? আমরা ব্যবহার করতে পারি যে হি ইনফ্লুয়েন্সড দ্য সোসাইটি ইন মেনি ওয়েজ, we the people of India can never forget his contribution, he has got a permanent place in the deepest core of our loving memory, রাইট? এইভাবে আমরা বায়োগ্রাফির সমাপ্তি করব। তবে এখানে তোমাদেরকে একটা জিনিস বিশেষভাবে বলে রাখি, আমি যতগুলি পয়েন্ট বললাম সবগুলোতে আমি প্রোনাউন হিসাবে হি ব্যবহার করেছি। মনে রাখতে হবে, যদি ছেলে সম্পর্কে লিখতে আসে তাহলে হি, আর যদি মেয়ে সম্পর্কে লিখতে আসে তাহলে ওই ক্ষেত্রে আমরা সি ব্যবহার করব। এতটুকু তো বোধশক্তি তোমাদের নিশ্চয়ই আছে, রাইট? ছেলে হলে হি আর মেয়ে হলে সি, আর বাকি সব পয়েন্ট যা ছিল সেম সেম থাকবে। আই হোপ দ্য পয়েন্ট ইজ ক্লিয়ার। তাহলে এই ছিল আমাদের বায়োগ্রাফি লেখার রুলস বা নিয়মাবলী। এবারে আমরা আলোচনা করব বায়োগ্রাফি লেখার ফরম্যাট। এবারে আমি যে ফরম্যাটটা দেখাচ্ছি, এই ফরম্যাটটি তোমরা যদি মুখস্থ করে নাও তাহলে যখনই যে কারো বায়োগ্রাফি তোমাদেরকে লিখতে বলা হবে তুমি খুব সহজে অনায়াসে কনফিডেন্টলি লিখে আসবে, এটা আমার বিশ্বাস। তাহলে আমি এবার স্ক্রিন থেকে সরে যাচ্ছি, তোমরা ফরম্যাটটিকে ভালোভাবে লক্ষ্য করো, প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নিও, খাতায় একটা নোট বানিয়ে নিও, এবং ওই অনুসারে 2-4টা বায়োগ্রাফি প্র্যাকটিস করলেই দেখবে তুমি খুব সহজেই বায়োগ্রাফি লিখে আসতে পারবে, রাইট? তাহলে চলো আমরা এবার বায়োগ্রাফির ফরম্যাট দেখে নিই। তোমাদেরকে ভালো লাগছে ক্লাসটা? যদি ভালো লেগে থাকে তাহলে যারা এখনো ভিডিওটি লাইক করোনি, লাইক করে দাও, বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করো, তারাও বিষয়টি জানতে পারো। আর তোমরা যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে বুঝতেই পারছো তোমাদের কি করতে হবে। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও।
রাইট? তাহলে চলো এবার বায়োগ্রাফির ফরম্যাট লক্ষ্য করো। আচ্ছা, প্রথমে আমরা কি বলেছিলাম যে আমরা সব উপরে পৃষ্ঠার মাঝ বরাবর একটা টাইটেল বা শিরোনাম দিব। তাহলে বায়োগ্রাফি টাইটেল, যার বায়োগ্রাফি লিখছি তার নামেই হবে, রাইট? ধরো রবীন্দ্রনাথ ঠাকুর, তাহলে আমরা উপরে রবীন্দ্রনাথ ঠাকুর, এই যে তোমরা দেখতে পাচ্ছ এইভাবে লিখবো। এটা আমি তোমাদেরকে স্যাম্পল হিসাবে দিলাম, মানে দেখালাম যে কিভাবে লিখতে হবে। এবার যার জীবনী লিখবে তার নামে উপরে টাইটেল দিবে। দিয়ে আমরা এবার কিভাবে লিখতে শুরু করবো দেখো। ফ্রম এনসিয়েন্ট টাইম ইন্ডিয়া ইজ রিচ ইন আর্ট অ্যান্ড কালচার। প্রাচীনকাল থেকেই ভারত এবং সংস্কৃতিতে সমৃদ্ধ। মাদার ইন্ডিয়া হ্যাজ প্রডিউসড সো মেনি লেজেন্ডারি ক্যারেক্টার্স। আমাদের যে ভারত, এই ভারত মাতা এত মহান ব্যক্তিত্বের জন্ম দিয়েছেন, দ্যাট ইট ইজ এ সাবজেক্ট অফ ওয়ান্ডার ফর আদার্স, যে এটা একটা অবাক করা বিষয় অন্যদের কাছে। দিয়ে এবার যার বায়োগ্রাফি লিখছি তার নাম লিখবো। দ্য ইজ পারহ্যাপস দ্য ব্রাইটেস্ট অ্যামং দেম, তিনি সম্ভবত তাদের মধ্যে একজন উজ্জ্বলতম। দিয়ে হি ওয়াজ বোর্ন অন, যে তারিখ, কমা দিয়ে মাসের নাম, ইন দিয়ে সালের নাম। আর যদি জায়গার বর্ণনা দেওয়া থাকে তাহলে অ্যাড দিয়ে ছোট জায়গা বা গ্রামের নাম, আর ইন দিয়ে বড় জায়গা বা শহরের নাম। হি কেম অফ এ অথবা এন সিম্পল পোর রিচ এডুকেটেড ফ্যামিলি। এবার তার পরিবার সম্পর্কে যদি বর্ণনা দেওয়া থাকে পয়েন্টে, তাহলে তোমরা এই বাক্যটিকেও লিখতে পারো। যদি সাধারণ পরিবার থাকে তাহলে সিম্পল, দরিদ্র হলে পোর, ধনী হলে রিচ, শিক্ষিত হলে এডুকেটেড। কিন্তু এডুকেটেড যেহেতু ভাওয়েল দিয়ে শুরু হয়েছে তাহলে এন ব্যবহার করতে হবে, এটা কিন্তু মনে রাখবে। আচ্ছা, এবার হিজ ফাদার্স নেম ওয়াজ, যে তার বাবার নাম, অ্যান্ড দ্য নেম অফ হিজ মাদার ওয়াজ, যে তার মায়ের নাম লিখবো। হি হ্যাড হিজ আর্লি এডুকেশন অ্যাট, দিয়ে প্রাথমিক বিদ্যালয়ের নাম। যদি তার প্রাথমিক শিক্ষার বর্ণনা দেওয়া থাকে তাহলে এই বাক্যটি লিখবে। আর যদি প্রাথমিক শিক্ষার কথা না বলা থাকে, ডাইরেক্ট স্কুল কলেজের কথা বলা থাকে, তাহলে আমরা লিখতে পারি হি ওয়াজ অ্যাডমিটেড টু দ্য স্কুল বা কলেজের নাম, অ্যান্ড পাসড, দিয়ে পরীক্ষার নাম। যদি দেওয়া থাকে, যেটা দেওয়া থাকবে সেটা লিখবে, যদি না দেওয়া থাকে তাহলে লেখার দরকার নেই। হিজ প্রফেশনাল ক্যারিয়ার ইজ ওয়ার্থি অফ স্পিকিং, তার যে কর্মজীবন সেটাও খুব উল্লেখযোগ্য। হি স্টার্টেড হিজ ক্যারিয়ার অ্যাজ এ, দিয়ে পদের নাম, ইন দিয়ে প্রতিষ্ঠানের নাম। হি ওয়াজ বিস্টোড এ নাম্বার অফ অ্যাওয়ার্ডস, মানে তাকে অসংখ্য পুরস্কারে ভূষিত করা হয়েছিল। বিস্টোড মানে ভূষিত করা। সাচ অ্যাজ, দিয়ে এবার পুরস্কারের নামগুলি আমরা কমা 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 দিয়ে লিখে দিব। বা তোমরা আবার এভাবেও লিখতে পারো, হি ওয়াজ অ্যাওয়ার্ডেড, দিয়ে এবার পুরস্কারের নাম, ধরো ভারতরত্ন, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, এটসেট্রা এটসেট্রা। এবার পয়েন্টে যদি আরো ওর সম্পর্কে অন্য কিছু বলা থাকে তাহলে তোমরা যতটা পারবে ওগুলিকে পূর্ণ বাক্য আকারে লেখার চেষ্টা করবে। দিয়ে শেষে আমরা লিখবো such a great person left us for his heavenly abode on, দিয়ে তারিখ, কমা দিয়ে মাসের নাম, ইন দিয়ে সালের নাম, at the age of, দিয়ে বয়স। যদি বলা থাকে এত বয়সে মারা গেছে তাহলে at the age of, দিয়ে যত বয়সে মারা গেছেন সেই বয়সটার কথা এখানে উল্লেখ করব। কিন্তু তোমাদেরকে আমি যেমনটা বললাম যে আমরা অতটুকুই লিখবো যতটা পয়েন্টে বলা থাকবে। এখন সাপোজ ধরো যে কেউ মারা গেছেন, তার মৃত্যুর তারিখটা শুধু সালটা বলা আছে, তাহলে আমরা অন দিয়ে তারিখ আর মাসের নাম লিখবো না, শুধু ডাইরেক্ট ইন দিয়ে সালের নাম লিখবো। আচ্ছা, যদি দেখা গেলো যে তারিখ, মাস আর সালের কথা বলা হয়েছে, কত বয়সে মারা গেছে ওটা বলেনি, তাহলে আমরা অ্যাট দ্য এজ অফ দেয়ার এটা লিখতে যাব না, রাইট? কারণ মনে রাখতে হবে এটা একটা রেডিমেড ড্রেসের মতো, রেডিমেড ড্রেস। এবার প্রয়োজন অনুসারে তোমাকে কিছু বাক্য বাদ দিতে হতে পারে, কিছু অংশ বাদ দিতে হতে পারে, আবার প্রয়োজন অনুসারে কিছু বাক্য তোমাকে যুক্ত করতে হতে পারে, রাইট? আচ্ছা, হি ইনফ্লুয়েন্সড দ্য সোসাইটি ইন মেনি ওয়েজ। We, the people of India, will never forget his contribution. He has got a permanent place in the deepest core of our loving memory. এই যে এটা হচ্ছে বায়োগ্রাফির ফরম্যাট। এই ফরম্যাটটিকে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো। এটাকে ভালোভাবে দেখে দেখে কয়েকটা বায়োগ্রাফির পয়েন্ট দেখে তুমি যদি প্র্যাকটিস করো তাহলে আই হোপ যে খুব সহজেই তুমি বায়োগ্রাফি লিখে আসতে পারবে। শিক্ষার্থী বন্ধু, এই ছিল আমাদের বায়োগ্রাফির আলোচনা। আই হোপ যে এরপর থেকে তোমাদের বায়োগ্রাফি লেখার ক্ষেত্রে আর কোনো সমস্যা হওয়ার কথা নয়, রাইট? যদি বিষয়টি বুঝতে না পারো তাহলে প্রয়োজনে ভিডিওটিকে আর এক দুবার দেখে নিও, তাহলে তোমাদের সব ধারণা, সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। এরপরে কোনো এক ভিডিওতে আমি বায়োগ্রাফির কয়েকটি উত্তর তোমাদেরকে করে দেখাবো, যেন তোমরা বিষয়টি আরো খুব ভালোভাবে বুঝতে পারো। আর যদি তোমাদের অন্যান্য রাইটিং স্কিলগুলি শিখতে হয় তাহলে এই চ্যানেলের যে প্লে লিস্ট, সেই প্লে লিস্টে রাইটিং স্কিলগুলো একটা প্লে লিস্ট আছে, ওই প্লে লিস্টে গিয়ে তোমরা রাইটিং স্কিলের অন্যান্য ক্লাসগুলিও দেখে নিতে পারো, বা এই ভিডিও ডিসক্রিপশনেও লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে গিয়েও সেগুলি চেক করে নিতে পারো, রাইট? আশা করি তোমাদেরকে ক্লাসগুলি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো, ভিডিওটিকে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো, কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে, ইউজফুল মনে হচ্ছে কিনা, বা তোমাদের আর কোন কোন বিষয়ে ভিডিও প্রয়োজন সেটাও কমেন্টে লিখতে পারো। আমি চেষ্টা করবো সেই বিষয়ে ভিডিও বানানোর, রাইট? আর তোমরা যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করানো থাকলে সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজকে ফলো করে নিও। তাহলে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হবে পরের ক্লাসে। টিল দেন, বি হ্যাপি, টেক কেয়ার অফ ইয়োর সেলফ, কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং ইংলিশ। হ্যাপি লার্নিং।